আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অসাধারণ সৃষ্টি সোনার তরী মানে এই কাব্যগ্রন্থটা নিয়ে একটু গভীরে কথা বলবো। হ্যাঁ, সোনার তরী। আমাদের আলোচনার জন্য আমরা একটা লেখার সাহায্য নিচ্ছি। সোনার তরী রবীন্দ্র কাব্যে আধ্যাত্মিক দার্শনিকতা এই শিরোনামের লেখার কিছু অংশ আর কি। ঠিক। আমাদের লক্ষ্য হলো এই লেখার ভিত্তিতে কাব্যগ্রন্থটা বিশেষ করে ওই মূল কবিতাটার ভেতরের দর্শন আধ্যাত্মিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করা। হ্যাঁ, এই কবিতাটা পড়লে এর ছবিগুলো আমাদের খুব টানে, কিন্তু এর ভেতরের যে ভাবনা সেটা আরও বেশি গভীর। আর ওই লেখাটা এই গভীরে তাকাতে খুব সাহায্য করে। তাহলে ওই পরিচিত ছবিটা দিয়ে শুরু করা যাক, কি বলেন? নদীর তীরে সেই কৃষক একা বসে আছে। হ্যাঁ, রাশি রাশি সোনার ধান কেটে, সামনে খরস্রোতা নদী, আকাশ মেঘলা। ঠিক। আর তখন সে দেখছে একটা সোনার তরী আসছে। একদম। আর সে তো তৈরি, তার সব ফসল ওই তরিতে তুলে দেবে। কিন্তু একটা অদ্ভুত মোচড় আছে কাহিনীতে। হ্যাঁ, ওই জায়গাটাতেই তো খটকা লাগে। মাঝি যখন আসে সে বলে যে তরীতে জায়গা নেই, তাই না? হ্যাঁ, বলে যে ফসল নিতে পারবে কিন্তু মানুষটাকে নয়, ঠাঁই নাই। এই যে সৃষ্টিকে নেওয়া হচ্ছে কিন্তু স্রষ্টাকে নয়, এই বিষয়টা আসলেই ভাবায়। উৎস লেখাটা এটাকে কিভাবে দেখছে? এটা কি শুধু মহাকালের কাছে ব্যক্তির একটা হার, অসহায়ত্ব? উৎস লেখাটা বলছে এখানে একাধিক মানে থাকতে পারে। একটা দিক হলো হ্যাঁ, মহাকার বা সময় সে আমাদের কাজ বা সৃষ্টিকে নেয়, কিন্তু ব্যক্তি মানুষকে তো পেছনে ফেলেই যায়। এটা একটা দিক। হুম। আবার এটাকে অন্যভাবেও দেখা যায়, হয়তো এটা কোনো পরম সত্তার ডাক পরম সত্তা মানে ঈশ্বর? হতে পারে। সেই সত্তা হয়তো আমাদের কর্মফল বা সৃষ্টিটাকেই চান, কিন্তু আমাদের যে আমি ওই অহংবোধ জড়ানো অস্তিত্ব, সেটাকে নয়। তার মানে ব্যাপারটা শুধু সুযোগ চলে যাওয়ার দুঃখ নয়, আরও গভীর কিছু। উৎস কি এখানে আত্মত্যাগ বা এই যে জাগতিক মোহ থেকে মুক্তি, এসব দিকেও ইশারা করছে? নাকি এটা আমাদের জমানো মোহ, আমাদের যত অহংকার? ও। সোনার তরী হয়তো সেই ডাক যা এই বোঝাগুলো নামিয়ে ফেলতে বলে, কিন্তু মানুষ তো ওগুলো আঁকড়েই বাঁচতে চায়। হ্যাঁ, চাই তো। আর তখনই সুযোগটা চলে যায় নীরবে। এখানে কিন্তু একটা সূক্ষ্ম সমালোচনাও আছে। স্রষ্টার নিজের সৃষ্টি নিয়ে যে গর্ব বা অহং, হয়তো সেটাই তাকে শেষ পর্যন্ত ওই মহাকালের তরীতে জায়গা দেয় না। এটা তো দারুণ একটা ভাবনা। কবিতার ওই লাইনগুলো কানে বাজছে এখন। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। হ্যাঁ, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই যে একটা শূন্যতা, অসহায়ত্ব, এটা কি শুধু হতাশা নাকি এরও কোনো মানে আছে? উৎস লেখাটা এই লাইনগুলোকে দেখছে একটা অন্য আলোয়। এটা শুধু বেদনা নয়, এটা একটা গভীর আত্মজিজ্ঞাসা। একটা চরম মুহূর্তের উপলব্ধি। উপলব্ধি। কিসের উপলব্ধি? উপলব্ধি যে যা কিছু আমি এতদিন ধরে এত যত্ন করে আগলে রেখেছিলাম, সেই আমার সোনার ধান, তা আসলে মহাকালের যাত্রায় হয়তো একটা অপ্রয়োজনীয় বোঝা ছিল। বোঝা। হ্যাঁ, হয়তো ওই জাগতিক সঞ্চয়, ওই মোহ, ওই অহংকার, এগুলোই আমাকে মূল সত্য বা পরম আশ্রয় থেকে দূরে সরিয়ে রেখেছিল। তাই এটা যেমন হতাশার, তেমনি এক কঠিন সত্যের মুখোমুখি হওয়াও। তার মানে সোনার তরী শুধু একটা কবিতা নয়, এটা আসলে সময়, সৃষ্টি, স্রষ্টা আর পরম সত্য, এই সব কিছুর মধ্যে যে একটা জটিল সম্পর্ক, তা নিয়ে একটা দার্শনিক অনুসন্ধান। একদম। আর সেজন্যই এর আবেদন আজও একটুও কমেনি। তাই তো। কারণ এই প্রশ্নগুলো তো চিরকালের। আমরা কারা, আমাদের কাজের কি দাম, সময়ের স্রোতে আমরা কি রেখে যাই আর কি হারাই। রবীন্দ্রনাথ এই একেবারে মৌলিক প্রশ্নগুলোর সামনে আমাদের দাঁড় করিয়ে দেন। আর উৎস লেখাটাও সেই ভাবনাগুলোকেই আবার উস্কে দেয়। এই আলোচনাটা করতে করতে একটা ভাবনা এলো মাথায়। আচ্ছা, আমাদের এই প্রতিদিনের জীবনেও কি এমন সোনার তরী আসছে আর চলে যাচ্ছে না? হয়তো অন্য চেহারায়, অন্য ডাকে? ভাবার মতো প্রশ্ন। কি নাকি আমাদের নিজেদের যে সঞ্চয়, ওই সোনার ধান, হোক সেটা জ্ঞান বা সম্পত্তি বা অহংকার, তার মোহে এতটাই ডুবে থাকি যে ডাকটা কানেই পৌঁছায় না। ঠিক। কোন জরুরি জিনিসগুলো আমরা সময়ের হাতে তুলে দিতে পারছি না, কোনটা আঁকড়ে ধরে আছি? হ্যাঁ, এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই। তারা নিজেরাই নিজেদের জীবনের দিকে তাকিয়ে হয়তো উত্তরটা খুঁজবেন।